21শে সেপ্টেম্বর 2024 শনিবার ব্যাঙ্গালোরের ভ্যালিকাবেল এলাকায় 6 ক্রস বাই ব্লাইন্ড রোডে একটি 3তলা বিল্ডিংয়ের আশেপাশের বাসিন্দারা সেই বিল্ডিংয়ের ওনার জীবন রামকে কল করে এবং তারা বলে যে তার বিল্ডিংয়ের কোনো একটা ফ্লোর থেকে খুব বাজে দুর্গন্ধ বেরোচ্ছে আর সেটি ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছে। তারা জানায় তাদের মধ্যে কয়েকজন যখন সেই গন্ধটি কোত্থেকে বের হচ্ছে সেটি চেক করতে সেই বিল্ডিংয়ে যায়, তারা লক্ষ্য করে সেই বিল্ডিংয়ের 2য় তলার বাসার গেট বাইরে থেকে তালা দেয়া আর সেখান থেকেই সম্ভবত এই দুর্গন্ধটি আসছে এবং সেই দরজার বাইরে এতটাই মারাত্মক গন্ধ আসছিল যে সেখানে দাঁড়ানোই সম্ভব হচ্ছিল না। প্রতিবেশীরা সেই বিল্ডিংয়ের ওনারকে বলে যেন সে একবার এসে চেক করে। এই কথা শুনে বিল্ডিংয়ের ওনার তড়িঘড়ি করে তার সেই বিল্ডিংয়ে গিয়ে পৌঁছে। তখন আশেপাশের বিল্ডিংয়ের লোকেরাও সেখানেই উপস্থিত ছিল। অ্যাকচুয়ালি সেই বিল্ডিংয়ের 2য় তলায় ঘটনার আরও 5 মাস আগে মহালক্ষ্মী দাস নামের একজন নতুন ভাড়াটিয়া এসেছিলেন। এর আগেই মহালক্ষ্মী নেপালে তার পরিবারের সাথে থাকতেন, কিন্তু তারা এরপর ব্যাঙ্গালোরে চলে আসে। 5 মাস আগে মহালক্ষ্মী এই বাসাটা ভাড়া নেয় এবং এখানে একাই থাকতে শুরু করে। প্রতিবেশীরা তাকে ভালোভাবে জানত না, কারণ মহালক্ষ্মী প্রতিদিন সকাল 9:30টায় বাসা থেকে বের হয়ে রাত 10:30টার পর বাসায় ফিরত। মহালক্ষ্মীর মা আর বোন ব্যাঙ্গালোরেই থাকতেন। 18ই আগস্ট 2024-এ শেষবারের মতন মহালক্ষ্মী তার পরিবারের সাথে দেখা করেছিলেন। হঠাৎ 2 সেপ্টেম্বর 2024-এ মহালক্ষ্মীর ফোন বন্ধ হয়ে যায়। মহালক্ষ্মীর মা আর বোন তাকে বারবার ফোন করে যাচ্ছিলেন, কিন্তু সে ফোন রিসিভ করে না। এর মধ্যে 20 সেপ্টেম্বর সেই বিল্ডিংয়ের আশেপাশের প্রতিবেশীরা যখন বিল্ডিংয়ের মালিককে ইনফর্ম করে যে বাইরে থেকে লক করা মহালক্ষ্মীর ফ্ল্যাট থেকে খুবই বিভৎস একটি গন্ধ আসছে, মহালক্ষ্মী রেন্ট অ্যাগ্রিমেন্টের সময় এমার্জেন্সি কন্ট্যাক্টের জন্য ব্যাঙ্গালোরে বসবাসরত তার মা আর বোনের অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়েছিল, তাই বিল্ডিংয়ের ওনার তৎক্ষণাৎ তাদের ফোন করে মহালক্ষ্মীর রুম থেকে আসা দুর্গন্ধের বিষয়টি জানায়। 2 সেপ্টেম্বর থেকে মহালক্ষ্মীকে আর কোথাও পাওয়া যাচ্ছিল না এবং 2 সেপ্টেম্বর থেকেই মহালক্ষ্মীর ফোন বন্ধ হয়ে যায়। বিগত 19 দিন ধরে মহালক্ষ্মী তার মায়ের সাথে কোনো কথাই হয়নি। এখন তার বিল্ডিংয়ের ওনারের সাথে কথা বললে মহালক্ষ্মীর মা ভীষণ ঘাবড়ে যায়। মহালক্ষ্মীর বাসার স্পেয়ার একটি চাবি তার মায়ের কাছে থাকতো, এই জন্য তার মা তাড়াতাড়ি করে সেই চাবিটা নিয়ে তার বড় মেয়ে লক্ষ্মীকে সাথে নিয়ে মহালক্ষ্মীর বাসায় যায়। এরপর বিল্ডিংয়ের ওনার এবং প্রতিবেশীদের সামনেই সেই বাসার গেট খোলা হয়, কিন্তু দরজা খোলার পরই সেই বাসার ভিতর থেকে আরও বেশি দুর্গন্ধ বের হতে থাকে, যার জন্য সবাই সেখান থেকে সরে যেতে থাকে। এবার সবার আগে মহালক্ষ্মীর মা ও বোন কোনোভাবে হাত দিয়ে নাক মুখ ঢেকে ভিতরে ঢুকে। মহালক্ষ্মীর বড় বোন লক্ষ্মী তখন তার ফোন থেকে সব কিছু ভিডিও করতে শুরু করে। ঘরের ভেতর শত শত মাছি দিয়ে ভরেছিল। লক্ষ্মী ফোন হাতে বাসার ওয়াশরুমে চেক করতে চলে যায়, কিন্তু ওয়াশরুমে তেমন কিছুই ছিল না যেটা থেকে এই দুর্গন্ধ আসছে। রুমটাও বেশ ছোট ছিল, সেখানে বিছানাও ছিল না। ফ্লোরে একটা ম্যাট আর বেডশিট ছিল, যার পাশেই একটা কালো রঙের লাগেজ রাখা ছিল। কিন্তু এবার মহালক্ষ্মী মায়ের চোখ সেই বাসায় রাখা 165 লিটারের ফ্রিজের দিকে পড়ে, যেখান থেকে সবচেয়ে বেশি বাজে গন্ধ আসছিল। এটা দেখে মহালক্ষ্মীর মায়ের ভয় আরও বাড়তে থাকে। তখন লক্ষ্মী আবারও কনফার্ম হওয়ার জন্য ওয়াশরুমে চেক করতে থাকে, কিন্তু যখনই লক্ষ্মী ঘুরে দাঁড়ায় ততক্ষণে তার মা ফ্রিজের দরজা খুলে দেয়। ফ্রিজের দরজা খোলার পর তীব্র দুর্গন্ধ বেরিয়ে আসতে থাকে, যার জন্য তারা 2-3 পা পিছিয়ে যায়। তারা এই 2-1 সেকেন্ডের মধ্যেই ফ্রিজের ভেতর যে দৃশ্য দেখতে পায় সেটা দেখে রীতিমতো ভয় পেয়ে যায় আর চিৎকার করতে করতে সেই রুম থেকে বের হয়ে যায়। মহালক্ষ্মীর লাশ ছোট ছোট টুকরো করে সেই ফ্রিজের ভেতর রাখা ছিল। এরপর সেই বিল্ডিংয়ের ওনার সাথে সাথেই পুলিশকে ইনফর্ম করে। পুলিশ এই ঘটনার কথা শুনে তৎক্ষণাৎ ক্রাইম সিনে চলে আসে
এবং মহালক্ষ্মী সেই রুমটায় ঢুকে, কিন্তু সেখানে এতটাই বাজে স্মেল ছিল যে তারা ভেতরে দাঁড়াতেও পারে না। পুলিশ টিম সাথে সাথে বাইরে বেরিয়ে আসে এবং ডাবল মাস্ক অ্যারেঞ্জ করে। ডাবল মাস্ক পরে পুলিশ আবারও সেই রুমের ভেতরে প্রবেশ করে। ফ্রিজের দরজা খোলা ছিল আর ভিতরে রাখা সব কিছু একটু দূর থেকেই দেখা যাচ্ছিল। ফ্রিজের ভিতর সব থেকে উপরের শেলফে একজন মানুষের দুটো পা রাখা ছিল। মাঝখানের শেলফে মানবদেহের অন্যান্য কিছু অংশ ছিল আর সব থেকে নিচের শেলফে একজন মানুষের মাথা রাখা ছিল। সেই মাথাটা মহালক্ষ্মীর ছিল। যখন পুলিশ সেই বাসার ফ্লোরে নোটিস করে, তারা দেখে খুনি খুব ভালোভাবে রুমটা পরিষ্কার করে ফেলেছিল। বলা হয় ব্লাড ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ ক্রাইম সিন। সেই রুমটায় রাখা 165 লিটারের সিঙ্গেল ডোর ফ্রিজে প্রায় 19 দিন ধরে 29 বছর বয়সী মহালক্ষ্মী অগণিত টুকরো হয়ে বন্দী হয়েছিল। সেখান থেকে রক্ত বেয়ে পড়ায় ফ্রিজের বাইরে ম্যাগটস হয়ে গিয়েছিল। যেহেতু ডেড বডি অনেক দিন ধরে ফ্রিজে রাখা ছিল, তাই সেটি থেকে ধীরে ধীরে গন্ধ বের হতে শুরু হয়। ব্যাঙ্গালোর পুলিশ ভাবতেও পারে না তারা শেষবার এরকম ক্রাইম কবে দেখেছিল। কিছুক্ষণের মধ্যেই এই খবরটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। এখন ফরেনসিক টিমকে ক্রাইম সিনে ডেকে আনা হয়, কিন্তু ফরেনসিক টিমের জন্য এটি ভয়াবহ একটি ক্রাইম সিন ছিল। ক্রাইম সিনের তীব্র দুর্গন্ধ থাকায় ফরেনসিক টিমেরও এভিডেন্স কালেক্ট করতে প্রবলেম হচ্ছিল, যার জন্য তাদেরকে সরকারি হসপিটালের মর্গ থেকে স্টাফদের ডেকে আনতে হয় যেন তারা মহালক্ষ্মীর লাশের টুকরোগুলো কালেক্ট করতে পারে। হসপিটালের স্টাফদের সহযোগিতায় ফ্রিজ থেকে ফ্লোর পর্যন্ত সম্পূর্ণ দেহাংশগুলো একসাথে করা হয়। তারা দেখতে পায় মহালক্ষ্মীর বডিকে প্রায় 55 থেকে 60 টুকরো করা হয়েছিল। এরপর টুকরোগুলোকে একসাথে করে মর্গে পাঠানো হয়। এখন পুলিশ সেই রুমটার তল্লাশি করতে শুরু করে। সেই বাসায় ফোর্সড এন্ট্রি করার কোনো সাইন পাওয়া যায়নি, যেটা থেকে বোঝা যায় যে মহালক্ষ্মী তার খুনিকে আগে থেকেই চিনতেন। তারা মহালক্ষ্মীর বিছানার উপর একটি ফোন দেখতে পায়, যেটি মহালক্ষ্মীরই ছিল। পুলিশ সেই ফোনের সিডিআর কালেক্ট করে চেক করে এবং তারা দেখতে পায় সেই ফোন থেকে 2 সেপ্টেম্বর শেষবার কল করা হয়েছিল। 2 সেপ্টেম্বরের পর সেই ফোনে না কোনো কল এসেছিল আর নাই কোনো কল করা হয়েছিল। এটা থেকে পুলিশ সন্দেহ করে যে মহালক্ষ্মীকে 2 অথবা 3 সেপ্টেম্বরের মধ্যেই খুন করা হয়েছিল। এখন প্রশ্ন একটাই ছিল যে মহালক্ষ্মীকে কে এত নিষ্ঠুরভাবে মার্ডার করেছিল আর কেনই বা করেছিল? কার সাথে মহালক্ষ্মীর এরকম শত্রুতা থাকতে পারে আর কে ছিল সেই খুনি? এই প্রশ্নগুলো নিয়ে ব্যাঙ্গালোর পুলিশ তাদের তদন্ত শুরু করে। পুলিশ সর্বপ্রথম মহালক্ষ্মীর মা এবং বোনকে জিজ্ঞাসাবাদ করে। তারা জানায় মহালক্ষ্মীর মা মিনা রানা এবং বাবা চরণ সিং অরিজিনালি নেপালের ছিলেন। তারা আরও 35 বছর আগে কাজের সন্ধানে ব্যাঙ্গালোরে চলে আসেন। তাদের 4 জন সন্তান ছিল। মহালক্ষ্মী ও লক্ষ্মী টুইন্স ছিলেন আর 2 ছেলে উক্কম সিং আর নরেশ। এরপর লক্ষ্মী একজন মুসলিম ছেলেকে বিয়ে করে তার নাম পরিবর্তন করে ফেলে। তার নাম রাখে শাহিদা মাসুদা। 2019-এ মহালক্ষ্মীর ফ্যামিলি মহালক্ষ্মীকে হেমন্ত দাস নামের একজন নেপালি ছেলের সঙ্গে বিয়ে দেয়। হেমন্ত ব্যাঙ্গালোরে একটি মোবাইল শপে জব করতে থাকে। মহালক্ষ্মী সেখানেই একটি শপিং মলে বিউটি শপে সেলসওয়ামেনের জবে টিম লিড হিসেবে কাজ করতে থাকে। তারা দুজনে ব্যাঙ্গালোরের নীলামাংলা এরিয়াতে বাসা ভাড়া নিয়ে বসবাস করতে শুরু করে। এরপর তাদের একটি মেয়ে সন্তান হয়। 2023 সাল অবধি তাদের সম্পর্কটা ঠিকঠাকভাবেই চলতে থাকে, কিন্তু 2023-এর শেষের দিকে হেমন্ত ও মহালক্ষ্মীর মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে মনোমালিন্য হওয়ায় তারা দুজনে আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। মহালক্ষ্মীর মেয়ে তার বাবা হেমন্ত দাসের সাথেই থাকতে থাকে এবং এই ঘটনার 5 মাস আগে মহালক্ষ্মী ভ্যালিকাভাল এলাকায় বাসা ভাড়া নিয়ে একাই থাকতে থাকে, কিন্তু তাদের তখনও ডিভোর্স হয়নি। মহালক্ষ্মী 15 দিন অথবা 30 দিনে একবার হেমন্তের বাসায় গিয়ে তার মেয়ের সাথে দেখা করে আসত।
মহালক্ষ্মী ও তার স্বামীর মধ্যে বেশি ভালো সম্পর্ক না থাকায় পুলিশ তৎক্ষণাৎ হেমন্তকে ডেকে আনে এবং তাকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে, কারণ এই ধরনের কেসে প্রথম সন্দেহ স্বামীকেই করা হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে পুলিশ জানতে পারে হেমন্ত আর মহালক্ষ্মীর সম্পর্ক নষ্ট হওয়ার পিছনে কারণ ছিল মহালক্ষ্মীর এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স। তো প্রথম সবকিছু ঠিকঠাক থাকলেও একটা সময় হেমন্ত সন্দেহ করে যে উত্তরাখণ্ডের একটা লোক, যিনি পেশায় একজন হেয়ার ড্রেসার, নাম আশরাফ, তার সাথে মহালক্ষ্মীর সম্পর্ক আছে। এই ব্যাপারটা নিয়ে মহালক্ষ্মীর সাথে হেমন্তের মধ্যে প্রতিদিনই ঝগড়া হতে থাকে। এই ঝগড়া হওয়া নিয়েই ঘটনার 9 মাস আগে থেকে মহালক্ষ্মী আর হেমন্ত আলাদা থাকতে শুরু করে। কিছুদিন মহালক্ষ্মী তার মা আর বোনের সাথে থাকে, কিন্তু 5 মাস আগে মহালক্ষ্মী ভ্যালিকাভাল এলাকায় বাসা ভাড়া নিয়ে একা থাকতে শুরু করে। হেমন্ত পুলিশকে 3 জনের নাম বলে। প্রথমে মহালক্ষ্মীর শপের ম্যানেজার, দ্বিতীয় মহালক্ষ্মীর একটা কমন ফ্রেন্ড, তৃতীয় নাম ছিল আশরাফ, যাকে নিয়ে হেমন্তের সবথেকে বেশি সন্দেহ থাকে। কারণ একদিন হেমন্ত লুকিয়ে মহালক্ষ্মীর ফোন চেক করে এবং সেখানে আশরাফ আর মহালক্ষ্মীর কনভারসেশন দেখে ফেলে এবং বুঝতে পারে আশরাফই তাদের সম্পর্ক নষ্ট হওয়ার মূল কারণ ছিল। মহালক্ষ্মী আর আশরাফের এই সম্পর্ক নিয়ে হেমন্ত আশরাফের বিরুদ্ধে নীলামংলা পুলিশ স্টেশনে একটি অভিযোগ দায়ের করেন, যার জন্যে মহালক্ষ্মী উল্টো তার স্বামী হেমন্তের বিরুদ্ধেই ফিজিক্যাল অ্যাসল্টের একটি কমপ্লেন্ট করে দেয়। হেমন্তের সব কথা পুলিশ ভেরিফাই করে, তাই পুলিশের সন্দেহের তালিকা থেকে সে বেরিয়ে যায়। প্রতিবেশীদের ভাষ্য মতে মহালক্ষ্মী আশেপাশে প্রতিবেশীদের সাথে বেশি মেলামেশা করত না, কারোর সাথেই সে কথা বলতো না। মহালক্ষ্মী সকাল 9:30টায় নিজের কাজে চলে যেত এবং রাত 10:30টার মধ্যে বাসায় ফিরে আসত। প্রতিবেশীরা একজন অপরিচিত লোককে মহালক্ষ্মীকে পিক অ্যান্ড ড্রপ করতে দেখতে পেতেন, কিন্তু সেই লোকটি কে ছিল এটা তারা কেউই জানতেন না। যেহেতু প্রতিবেশীরা এই অপরিচিত লোকের কথা বলেছিল আর মহালক্ষ্মীর স্বামী হেমন্ত হেয়ার ড্রেসার আশরাফের কথা উল্লেখ করেছিল, তাই এখন পুলিশের কাছে আশরাফ ছিল প্রাইম সাসপেক্ট। এরপর ব্যাঙ্গালোর পুলিশ আশরাফকে পুলিশ স্টেশনে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে, কিন্তু আশরাফ স্বীকার করে যে মহালক্ষ্মীর সাথে তার প্রেমের সম্পর্ক ছিল, কিন্তু হেমন্তের সাথে ঝগড়া হয় এবং হেমন্ত পুলিশ কমপ্লেন্ট করার পর আরও কয়েক মাস আগে থেকেই সে মহালক্ষ্মীর সাথে কথা বলা বন্ধ করে দেয়, আর এতে পুলিশের হাতে কোনো পুক্ত প্রমাণ আসে না। মহালক্ষ্মীর স্বামী হেমন্ত দাস এবং হেয়ার ড্রেসার আশরাফকে লম্বা সময় নিয়ে ইন্টারোগেট করার পর এবং ঘটনার দিন আশরাফের লোকেশন চেক করার পর পুলিশ ধারণা করে যে মহালক্ষ্মীর খুন করার পিছনে এদের দুজনের একজনেরও হাত নেই। এদের দুজনের কল ডিটেলস চেক করার পর 2 সেপ্টেম্বর থেকে 21 সেপ্টেম্বর পর্যন্ত এদের লোকেশনে এমন কিছু ধরা পড়ে না যার জন্য এদেরকে সন্দেহ করা যাবে। তার মানে প্রশ্ন এখনও সেটাই ছিল যে কে মহালক্ষ্মীকে এত ব্রুটালি মার্ডার করেছিল এবং মার্ডার করার পর তার ডেড বডিকে টুকরো টুকরো করে কেটে ফ্রিজে রেখে দিয়েছিল। কিন্তু যখন মার্ডারারকে ধরার জন্য ব্যাঙ্গালোর পুলিশ মহালক্ষ্মীর কল ডিটেলস চেক করে, তাদের সন্দেহ একজন অজ্ঞাত লোকের দিকে ঘুরে যায়। কারণ সেপ্টেম্বর 1 তারিখের পর থেকে মহালক্ষ্মী আর তার কাজে যাচ্ছিলেন না এবং ঠিক একইভাবে মহালক্ষ্মীর শপেই তার আরেকজন কলিগও অ্যাবসেন্ট ছিলেন। ব্যাঙ্গালোর পুলিশ এরপর মহালক্ষ্মী আর তার সেই কলিগের সিডিআর চেক করে এবং তারা দেখে বেশ কয়েক মাস ধরে মহালক্ষ্মী তার সেই কলিগের সাথে কন্ট্যাক্টে ছিলেন। তাদের মধ্যে বেশ কিছু মেসেজেস আর কলসও হয়েছিল। 2 সেপ্টেম্বরেও তাদের কথা হয়েছিল। এবার সেই নাম্বারে যখন কল করা হলো সেটি তখন বন্ধ পাওয়া যাচ্ছিল, তাই পুলিশ সেই নাম্বার থেকে লাস্ট যাকে কল করা হয়েছিল সেই নাম্বারটি জোগাড় করে, তাকে ফোন করে। সেই কলটি ব্যাঙ্গালোরেই বসবাসরত স্মৃতি রঞ্জনের কাছে যায়। স্মৃতি রঞ্জনকে কল করার পর পুলিশ জানতে পারে যে সেই স্টোরে কাজ করা মহালক্ষ্মীর কলিগের নাম মুক্তি রঞ্জন রয়, আর সে স্মৃতি রঞ্জনের ভাই হয়। পুলিশের ইনভেস্টিগেশনে যেন কোনো বাধা না আসে, তাই তারা বলে যে সেই অজ্ঞাত লোকটি সম্পর্কে সম্পূর্ণ ইনফরমেশন পুলিশের কাছে চলে এসেছে এবং পুলিশ তার নামও জেনে গিয়েছিল। পুলিশ জানত
যে সেই ব্যক্তি মহালক্ষ্মীকে খুন করার পর ব্যাঙ্গালোর থেকে পালিয়েও গিয়েছিল। সেই সময় পুলিশ সেই ব্যক্তির নাম প্রকাশ করছিল না, যেন সে অ্যালার্ট না হয়ে যায়। পুলিশ তদন্ত করে এটাও জানতে পারে যে 2 সেপ্টেম্বর অর্থাৎ যখন থেকে মহালক্ষ্মী গায়েব হয়েছিল আর যখন ওর ফোন বন্ধ হয়ে যায় তখন থেকে মহালক্ষ্মীর ঘরে কেউই যায়নি। এমনকি প্রতিবেশীরা বলে 2 সেপ্টেম্বরেও মহালক্ষ্মীর ঘর থেকে এমন কোনো আওয়াজ হয়নি যেটাতে তাদের সন্দেহ হতো। কিন্তু ঘটনাস্থল দেখে পুলিশ ধারণা করে যে মহালক্ষ্মীকে এখানেই খুন করা হয়েছিল। এই থিওরির পিছনের কারণ ছিল এটা যে যেখানে মহালক্ষ্মী ভাড়া থাকতো সেখানে কোনো লাশ নিয়ে দ্বিতীয় তলায় উঠানো কোনো সহজ ব্যাপার ছিল না। সেখানে যে কেউ এরকম কিছু দেখে ফেললে বুঝে যেতে পারত, যেহেতু সেখানে মানুষজনের যাতায়াতও বেশি হতো। এর জন্য পুলিশ এটা ধারণা করে যে খুন করার আগে মহালক্ষ্মীকে খুনি অজ্ঞান করার কোনো ওষুধ অথবা ঘুমের ওষুধ খাইয়ে নিয়েছিল, যার জন্য ঘটনার সময় সেই বাসা থেকে কোনো শব্দই শোনা যায়নি। যেভাবে মহালক্ষ্মীর বডিকে টুকরো করা হয়েছিল সেটা দেখেই পুলিশ বুঝেছিল যে এটা তাড়াহুড়ো করে করা হয়নি, বেশ সময় নিয়ে ডেড বডিকে টুকরো করা হয়েছিল। খুন করার পরও খুনি বেশ কয়েক ঘন্টা সময় সেখানেই থেকেছিল। হতে পারে খুনি সারা রাত ধরেই সেখানেই ছিল, কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় হলো যে কেউই সেই খুনিকে বাসা থেকে ঢুকতে অথবা বের হতে দেখেনি। এখন এভাবেই সব ইনভেস্টিগেশন চলছিল। এর মধ্যে স্মৃতি রঞ্জনের সাথে কথা বলার পর পুলিশ আরও ক্লিয়ার হয়ে যায় যে মহালক্ষ্মীকে কে খুন করেছে। এবার পুরো বিষয়টা জানতে আমরা 6 মাস আগে হওয়া ঘটনাগুলো জানি। অ্যাকচুয়ালি মহালক্ষ্মী যে একটি মলের একটি বিউটি শপে সেলস গার্ল হিসেবে কাজ করছিলেন, এখানেই তার পরিচয় হয় মুক্তিরঞ্জন রয়ের সাথে। মুক্তিরঞ্জনও সেখানেই জব করত। কাজ করতে করতে মুক্তি আর মহালক্ষ্মীর মধ্যে বন্ধুত্ব হয় এবং কিছুদিন পর এই বন্ধুত্ব ভালোবাসায় পরিণত হয়। তারা তাদের ছুটির দিনে একসাথে টাইম স্পেন্ড করতেন। মুক্তি মহালক্ষ্মীকে দামি দামি গিফটসও দিত। মুক্তি মহালক্ষ্মীর পাস্ট নিয়ে সব কিছুই জানত এবং তার অতীত নিয়ে মুক্তিরঞ্জনের কোনো মাথা ব্যথাই ছিল না। কিন্তু কিছু সময় পর মুক্তি লক্ষ্য করে মহালক্ষ্মীর ব্যবহার কিছুটা বদলে যাচ্ছে। মুক্তি লক্ষ্য করে কোনো কারণে মহালক্ষ্মী ও তার মধ্যে দূরত্বটা বেড়ে যাচ্ছে। মহালক্ষ্মী মুক্তির সাথে দেখা করাও কমিয়ে দিয়েছিল এবং অফিসে থাকা অবস্থায় কার সাথে যেন মহালক্ষ্মী ঘন্টার পর ঘন্টা ফোনে কথা বলতে শুরু করে। মহালক্ষ্মীকে এভাবে বদলে যেতে দেখে মুক্তিরঞ্জনের মনে সন্দেহ সৃষ্টি হয়। যে পরিস্থিতিতে কিছু সময় আগে হেমন্ত দাস ছিল, আজকে সেখানে মুক্তিরঞ্জনও ছিল। মহালক্ষ্মী একটু বদমেজাজি ছিলেন আর এইসব বিষয়ে কিছু জিজ্ঞেস করলেই মহালক্ষ্মী রেগে যেতেন। এই বিষয়টা মুক্তিরঞ্জন একেবারেই অপছন্দ করতে থাকে, যার জন্য মুক্তিরঞ্জনের মনে মহালক্ষ্মীকে নিয়ে রাগ এবং ঘৃণা বাড়তে থাকে। প্রতিদিন তাদের দুজনের মধ্যে ঝগড়া হতে থাকে। মহালক্ষ্মীর রাগের মাথায় মুক্তিরঞ্জনের গায়েও হাত তোলে, কিন্তু কিছুক্ষণ পর তারা আবার ঠিকও হয়ে যেতেন। মুক্তি মন থেকে মহালক্ষ্মীকে অনেক ভালোবাসত। এরকম অবস্থা হলে অনেক সময় টক্সিক রিলেশনশিপেও মানুষ আটকে যায়। তখন না তারা আলাদা হতে পারে আর নাই তারা একসাথে থাকতে পারে। 1 সেপ্টেম্বরই শেষ দিন ছিল যেদিন তারা দুজনেই তাদের কাজে গিয়েছিলেন। মহালক্ষ্মী সেদিনই তার বাসায় ফোন করে জানায় যে সে এই শনিবারে তার মায়ের সাথে দেখা করতে আসবে। কিন্তু 2 সেপ্টেম্বরে মুক্তিরঞ্জন মহালক্ষ্মীকে কল করে বলে যে সে তার সাথে দেখা করতে আসছে, কিন্তু মহালক্ষ্মী তাকে আসতে মানা করে দেয়। তখন মুক্তিরঞ্জন জোর করে তার কাছে আসতে চায়, কিন্তু এবার মহালক্ষ্মী তার নামে পুলিশে কমপ্লেন্ট করে দেয়। পুলিশ মুক্তিকে ডেকে নিয়ে তাকে অনেক মারধর করে এবং মুক্তির পকেটে থাকা 10,850 টাকাও নিয়ে নেয়। পুলিশের হাতে মার খাওয়া আর তার টাকা নিয়ে যাওয়ায় এবার মুক্তির রাগ আরও বাড়তে থাকে। কিন্তু তারপরও মুক্তি মহালক্ষ্মীর সাথে দেখা করে তাদের ঝগড়ার সমাধান বের করতে চায়। তাই সে আবার মহালক্ষ্মীকে কল করে দেখা করার জন্য রিকোয়েস্ট করে এবং এবার মহালক্ষ্মী তাকে তার বাসায় আসার পারমিশন দিয়ে দেয়। 2 সেপ্টেম্বরেই মুক্তি মহালক্ষ্মীর সাথে দেখা করতে তার বাসায় চলে যায়। এরপর দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়।
মহালক্ষ্মী মুক্তির উপর তাকে বিয়ে করার জন্য চাপ দিয়ে যাচ্ছিল। সেই মুক্তিকে বিয়ে করতে চাইতো, কারণ মুক্তি তাকে ফিনান্সিয়ালি বেশ সাপোর্ট করত। কিন্তু মহালক্ষ্মী চাইতো না যে মুক্তি তার কোনো উইক পয়েন্ট নিয়ে প্রশ্ন করুক। কিন্তু মুক্তি এবার তাদের এই সম্পর্ক নিয়ে বিরক্ত হয়ে গিয়েছিল। এ বুঝতে পারছিল যে মেয়ের মধ্যে টাকার এত বেশি লোভ থাকে আর তার চরিত্রও ঠিক না থাকে, তাকে জীবনসঙ্গী করা মোটেও একটি ভালো সিদ্ধান্ত হতো না। এটা নিয়ে তাদের ঝগড়া শুরু হয়। এরপরই মহালক্ষ্মী মুক্তির গায়ে হাত তুলে ফেলে, আর এবার মুক্তিরঞ্জন আর নিজেকে কন্ট্রোল করতে পারে না। মুক্তি আর মহালক্ষ্মীর মধ্যে ঝগড়া আর হাতাহাতি হতে হতে এমন পর্যায়ে চলে যায় যে মুক্তিরঞ্জন মহালক্ষ্মীর মাথায় ভারী কিছু দিয়ে সজোরে আঘাত করে, যার ফলে মুহূর্তের মধ্যেই মহালক্ষ্মী সেন্সলেস হয়ে যায়। এরপরও তার রাগ না কমায় সে মহালক্ষ্মীকে গলা চেপে হত্যা করে। এবার মুক্তি ভয় পেয়ে যায়। এরপর সেদিন সারা রাত সে ইন্টারনেটে খুঁজতে থাকে কিভাবে ডেড বডি গুম করা যায়। পরদিন 11টার দিকে সেই বাসা থেকে সে বের হয় এবং পাশে একটি ক্রোকারিজ শপ থেকে একটা ছুরি কিনে নিয়ে আসে এবং মহালক্ষ্মীর দেহ টুকরো টুকরো করে সেই বাসার ফ্রিজে ঢুকিয়ে রাখে। সিসিটিভি ক্যামেরাতে মুক্তিরঞ্জনের সেই দোকান থেকে ছুরি কেনার দৃশ্যটি ধরা পড়ে। ব্যাঙ্গালোর পুলিশ জানায় খুন করার পরই মুক্তি তার ছোট ভাইকে ফোন করে এবং তাকে তাড়াতাড়ি তার ভাড়া বাসাটা ছেড়ে দিতে বলে। তখন মুক্তির ছোট ভাই তাকে হঠাৎ করে বাসা খালি করার কারণ জিজ্ঞেস করে। তখন সে তার ভাইকে বলে যে সে এই ব্যাপারে ফোনে কোনো কথা বলতে পারছে না, বাসায় ফিরে সে সব কিছু খুলে বলবে। মুক্তিরঞ্জনের ভাই পুলিশকে জানায় যে মহালক্ষ্মীকে হত্যা করার পর মুক্তিরঞ্জন তার ভাড়া বাসায়ও গিয়েছিল। সেখানে গিয়ে তার ভাইকে মুক্তি বলে সে রাগের মাথায় মহালক্ষ্মীকে খুন করে ফেলেছে এবং তাকে টুকরো টুকরো করে ফেলেছে। মুক্তি তার ছোট ভাইকে বলে যে সে এখন এই এলাকাতে থাকতে পারছে না, তাই এখন পুলিশের হাত থেকে বাঁচতে তার পৈতৃক বাড়ি ওড়িশাতে যাচ্ছে। এই ব্যাপারটা জানার পরই মুক্তিরঞ্জনের ভাই পুলিশকে সবকিছু ইনফর্ম করে দেয়। কিন্তু যতক্ষণের মধ্যে পুলিশ এইসব জানতে পারে তার আগেই মুক্তিরঞ্জন পালিয়ে যেতে সক্ষম হয়। মুক্তিরঞ্জনের ফোন অফ থাকায় তাকে ট্রেস করাও সম্ভব হচ্ছিল না। তো এরপর 25শে সেপ্টেম্বর পুলিশের কাছে ইনফরমেশন আসে যে ওড়িশায় ভাদ্রকে কুলবাড়া কবরস্থানের কাছে মুক্তিরঞ্জন একটি গাছের সাথে গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে এবং সে একটি সুইসাইড নোটও লিখে যায়, যেখানে লেখা ছিল যে সে অনেক বড় ভুল করে ফেলেছে, যার জন্য এই স্টেপ নিতে যাচ্ছে। মুক্তিরঞ্জন তার সুইসাইড নোটে আসলে কি হয়েছিল সেগুলো সব কিছু লিখে গিয়েছিল। তাই বলা যায় এই নৃশংস হত্যা রহস্য কিছুটা হলেও সে নিজেই ক্লিয়ার করে গেছে। মুক্তি তার লাস্ট নোটে লিখেছিল যে মহালক্ষ্মী তাকে বিয়ে করার জন্য ফোর্স করছিল এবং প্রতিনিয়ত তার কাছ থেকে টাকা নিয়ে যাচ্ছিল। মুক্তি শেষবার তার ভাইয়ের সাথে কথা বলার সময়ও বলেছিল যে মহালক্ষ্মী বিয়ে করার জন্য জোর করছিল এবং এখন পর্যন্ত 7 থেকে 8 লাখ টাকার উপর মহালক্ষ্মীর পিছে সে খরচ করেছে। কিন্তু মহালক্ষ্মীর আরও কয়েকজন ছেলে ফ্রেন্ড থাকায় মুক্তিরঞ্জন মহালক্ষ্মীকে কিছুটা সন্দেহ করতে শুরু করে। তাই সে মহালক্ষ্মীকে বিয়ে করার ব্যাপার নিয়ে একটু কনফিউজ ছিল। মহালক্ষ্মী মূলত একটু শর্ট টেম্পার্ড একজন মেয়ে ছিল। তার রাগ একটু বেশি ছিল, তার জন্য একই এরিয়াতে থাকার পরও মহালক্ষ্মী কিন্তু বনিবনা না হওয়ায় তার মা আর বোনের সাথে একসাথে থাকতেন না। নিশ্চয়ই তার ফ্যামিলির সাথেও সম্পর্ক ভালো না থাকায় সে একাই থাকছিলেন। এরকম ঘটনা এখন প্রায়ই দেখা যায়। ঘটনার দিন রাতে এসব ছেলেঘটিত বিষয়ে আর বিয়ে করা নিয়েই মুক্তিরঞ্জন এবং মহালক্ষ্মীর মধ্যে ঝগড়া হওয়ার এক পর্যায়ে মহালক্ষ্মী আর মুক্তিরঞ্জনের মধ্যে হাতাহাতি শুরু হয়। এর আগেও মহালক্ষ্মীর সাথে মুক্তির ঝগড়া হলে মহালক্ষ্মী আর সে দুজনকেই আঘাত করত। মহালক্ষ্মী মুক্তিরঞ্জনকে দাঁত দিয়ে কামড় দিয়ে এখানে সেখানে কেটে ফেলত। যেহেতু মহালক্ষ্মী কিছুটা বদমেজাজি আর শর্ট টেম্পার্ড ছিলেন, এর আগেও একবার মুক্তিরঞ্জনকে কিডন্যাপিংয়ের কেস দিয়ে দিবে বলে ব্ল্যাকমেল করছিলেন আর একবার তাকে গণপিটুনিও খাইয়েছিলেন। যাই হোক, তো 3 সেপ্টেম্বরের রাতেই মুক্তিরঞ্জন মহালক্ষ্মীর সাথে ঝগড়ার এক পর্যায়ে মহালক্ষ্মীর মাথায় সজোরে আঘাত করে, যার ফলে সাথে সাথেই মহালক্ষ্মী অজ্ঞান হয়ে যায়। মুক্তিরঞ্জন তাকে গলা চেপে শ্বাসরোধ করেন, যার ফলে সাথে সাথেই মহালক্ষ্মী মারা যান। সারা রাত মহালক্ষ্মীর ডেড বডির পাশেই থাকে
আর এরপর কি করবে সেটা ভাবতে থাকে। চেয়েছিল মহালক্ষ্মীর লাশ লাগেজে ভরে বাইরে নিয়ে ফেলে দিবে, কিন্তু সেই এলাকায় জনসমাগম বেশি থাকায় সে এই প্ল্যানটি বাদ দিয়ে দেয়। তারপর 4 সেপ্টেম্বর বের হয়ে একটি দোকান থেকে সে ছুরি কিনে আনে। ফিরে এসে মহালক্ষ্মীর বডি ডিসকম্পোজ করে। এরপর সেই 165 লিটারের ফ্রিজে ভরে রাখে। এরপর পুরো ঘরটা ভালো মতো পরিষ্কার করে ফেলে যেন কোনো চিহ্ন সেখানে না পাওয়া যায়। এরপর বাসার বাইরে থেকে তালা দিয়ে বের হয়ে যায় এবং তার ভাইকে কল করে তার সাথে দেখা করতে চায়। দেখা হওয়ার পর সব কিছু ভেঙে বলে এবং সেখান থেকে পালিয়ে বেহরমপুরে চলে যায়। সেখানে তার ছোট ভাই একটা হোস্টেলে থাকতেন। মুক্তি কিছুদিন তার ছোট ভাইয়ের সাথে হোস্টেলে থাকেন, তারপর সেখান থেকে বের হয়ে যান। এরপর মুক্তি আবার তার গ্রামের বাড়ি ভদ্রাকে ফিরে যান, এখানে তার পরিবার বসবাস করে। সেখানে গিয়ে সে তার ফ্যামিলির সাথে রাতের খাবার খায় এবং তার মায়ের কাছেও তার এই অপরাধের ব্যাপারটা বলে ফেলেন। এরপর 25 তারিখ ভোর 4টার দিকে মুক্তি তার বাবার স্কুটার নিয়ে বাসা থেকে বের হয়ে যান। এরপর কি হয় সেটা ইতিমধ্যে আপনারা জেনে গেছেন। কিছু মানুষ আছে যারা অনিচ্ছাকৃত কোনো ক্রাইম করে ফেললে তার জন্য নিজেরাই নিজেকে শাস্তি দিয়ে দেয়। সেটা মুক্তিরঞ্জনও করেছিল। মুক্তিরঞ্জন কোনো পেশাদার খুনি ছিলেন না। নিজের ভিতর হওয়া অপরাধ বোধ থেকে আর পুলিশের ভয়ে নিজেই নিজের জীবন দিয়ে দিয়েছিলেন। যদি স্মৃতিরঞ্জন প্রথমেই পুলিশকে এসব ঘটনা জানাতেন তাইলে মুক্তিরঞ্জনকে পুলিশও জীবিত উদ্ধার করতে পারতেন। এই ঘটনা থেকে বোঝা যায় মহালক্ষ্মীর লোভ আর প্রতারণার স্বভাবের জন্য তার নিজের জীবনটা তো শেষ হয়ে গিয়েছিলই, এর সাথে আরও কতগুলো পরিবার ধ্বংস হয়ে গিয়েছিল। এই ঘটনাটি শোনানোর উদ্দেশ্য কারো মনে কষ্ট দেয়া নয়, কাউকে উদ্বিগ্ন করাও নয়। এই ঘটনাটি শোনানোর উদ্দেশ্য আপনাদেরকে জাগ্রত করা এবং সচেতন করা। এই পুরো ঘটনাটি শোনার পর আপনার মতামত কি কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর যদি আমাদের পরিশ্রম আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওতে লাইক করার পাশাপাশি শেয়ারও করে দেবেন। যদি আপনি এখনও আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দ্রুত সাবস্ক্রাইব করে দিন। Thanks for watching.